শহরটা বাইরে থেকে যত শান্ত, ভেতরে ততই অস্থির। মানুষের জীবনও বোধ হয় তাই। যে সংসার বাইরে থেকে নিখুঁত বলে মনে হয়, তার ভেতরেও কত অদৃশ্য ফাটল থাকে, কেউ জানে না। সকালবেলা অরিন্দম নাস্তার টেবিলে বসেছিল। অন্নপূর্ণা চা ঢেলে দিয়ে চলে যাচ্ছিল। অরিন্দম হঠাৎ বলল, আজ বিকেলে সময় আছে। অন্নপূর্ণা থেমে গেল। কেন? অনেকদিন আমরা একসঙ্গে কোথাও যাই না। ভাবলাম একটু বেরোবো। অন্নপূর্ণা অবাক হয়ে তাকিয়ে রইল। বিয়ের 15 বছরে অরিন্দমই প্রথম তাকে নিজের ইচ্ছায় কোথাও নিয়ে যেতে চাইছে। কিন্তু কেন? সে কিছু বুঝতে পারল না। বিকেলে তারা গঙ্গার ধারে একটি অভিজাত রেস্তোরাঁয় বসেছিল। নদীর ওপর সূর্যের শেষ আলো পড়ছে। অরিন্দম অনেকক্ষণ চুপচাপ ছিল। তারপর বলল, তুমি কি সুখী? প্রশ্নটা শুনে অন্নপূর্ণার বুকের ভেতরটা কেঁপে উঠল। এই একই প্রশ্ন একদিন ঋত্বিকও করেছিল। কিন্তু দুই মানুষের প্রশ্নের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ঋত্বিক জানতে চেয়েছিল, অরিন্দম বুঝতে চাইছে। অন্নপূর্ণা উত্তর দিল না। অরিন্দম নিজেই বলল, হয়তো আমি ভালো স্বামী নই। অন্নপূর্ণা প্রথমবার তার দিকে তাকালো। অরিন্দমের চোখে আজ ক্লান্তি, অহংকার নেই, শুধু একটা অদ্ভুত শূন্যতা। তুমি আমাকে কোনোদিন বুঝতে চাওনি, অরিন্দম। অরিন্দম মৃদু হেসে বলল, ব্যবসা করতে করতে হয়তো শুধু ব্যবসায়ী মানুষকেই চিনেছি, কিন্তু নিজের বাড়ির মানুষটাকেই চিনতে পারিনি। কথাটা বাতাসে ঝুলে রইল। অন্নপূর্ণার দিক থেকে কোনো উত্তর এলো না। অরিন্দম সেটা আশাও করেনি। সেই রাতেই অরিন্দম সঞ্জয়ের কাছ থেকে ঋত্বিকের সম্পর্কে একটি ফাইল নিল। ফাইল খুব বড় নয়, কয়েকটি পুরনো খবরের কাটিং, কিছু সাক্ষাৎকার, কিছু সামাজিক মাধ্যমের ছবি। একটি ছবিতে ঈশিতা আর ঋত্বিক মুম্বইয়ের একটি পার্টিতে পাশাপাশি দাঁড়িয়ে। অরিন্দম ছবিটা অনেকক্ষণ দেখল। তারপর শান্তভাবে বলল, ছেলেটা খুব দ্রুত ওপরে উঠছে। সঞ্জয় বলল, হ্যাঁ স্যার, যারা খুব দ্রুত ওঠে, তারা অনেক সময় তাড়াতাড়ি করেও যায়। এদিকে ঋত্বিকের দিনগুলো আরো ব্যস্ত হয়ে উঠেছে। ঈশিতা এখন প্রায় প্রতিদিনই তার সঙ্গে থাকে। নতুন প্রজেক্ট, নতুন চুক্তি, নতুন পরিচয়। একদিন ঈশিতা বলল, আগামী সপ্তাহে একটা বড় পুরস্কার বিতরণী আছে। ঋত্বিক হাসল, জানি। আমার সঙ্গে যাবে তো? ঋত্বিক বলল, অবশ্যই। ঠিক তখনই তার ফোনে অন্নপূর্ণার মেসেজ এলো, আগামী বুধবার আমার জন্মদিন। যদি সময় পাও, বিকেলে একটু এসো। কোনো উপহার আনবে না, শুধু একটু সময় নিয়ে এসো। ঋত্বিক মেসেজটা পড়ে কিছুক্ষণ চুপ করে রইল। ঈশিতা জিজ্ঞেস করল, কি হলো? ঋত্বিক দ্রুত ফোনটা লক করে বলল, কিছু না। বুধবার। অন্নপূর্ণা সকাল থেকেই বাড়িটা নিজে হাতে সাজিয়েছে। বড় কোনো আয়োজন নয়। হৃদয় স্কুল থেকে ফিরলে কেক কাটবে। আর বিকেলে ঋত্বিক আসবে। অনেকদিন পর দুজনে নিশ্চিন্তে একটু গল্প করবে। সে নিজের হাতে পায়েসও রান্না করল। মালতী অবাক হয়ে বলল, ম্যাডাম, আজ আপনাকে খুব খুশি লাগছে। অন্নপূর্ণা শুধু হাসল। বিকেল 5টা। ঋত্বিক এলো না। 6টা, তবু না। 6:30টায় অন্নপূর্ণা ফোন করল। ফোন বন্ধ। 7টার সময় টেলিভিশনে খবর শুরু হলো। হৃদয় চ্যানেল পাল্টাতে গিয়ে হঠাৎ থেমে গেল। পর্দায় ভেসে উঠল, বর্ষসেরা ডকুমেন্টারি নির্মাতার সম্মান পেলেন ঋত্বিক সিং। ঋত্বিক মঞ্চে দাঁড়িয়ে, হাতে পুরস্কার, তার পাশে ঈশিতা। সাংবাদিকরা ছবি তুলছে। ঈশিতা হাসতে হাসতে ঋত্বিককে আলিঙ্গন করল। অন্নপূর্ণা স্থির হয়ে পর্দার দিকে তাকিয়ে রইল। তার মনে পড়ল, আজকের দিনটা তার জন্মদিন। ঋত্বিক ভুলে গেছে? না, ভুলে যায়নি। সে অন্য একটা জীবন বেছে নিয়েছে। রাত 10:30টায় ফোন এলো। ঋত্বিক। অন্নপূর্ণা অনেকক্ষণ ফোনটার দিকে তাকিয়ে রইল। তারপর ধরল। ওপাশ থেকে উত্তেজিত গলা, অন্নপূর্ণা, আমি পুরস্কার পেয়েছি। অন্নপূর্ণা খুব শান্ত স্বরে বলল, অভিনন্দন। ঋত্বিক বলল, আজ এত ব্যস্ত ছিলাম যে। কথাটা শেষ হওয়ার আগেই অন্নপূর্ণা থামিয়ে দিল। আজ কোন তারিখ জানো? ঋত্বিক চুপ। তারপর ধীরে ধীরে তার মুখের হাসি মিলিয়ে গেল।
সে মনে করার চেষ্টা করল। হঠাৎ যেন বিদ্যুতের মতো মনে পড়ল, জন্মদিন, অন্নপূর্ণার জন্মদিন। ওপাশে অনেকক্ষণ নীরবতা। ঋত্বিক ফিসফিস করে বলল, আমি ভুলে গেছি। অন্নপূর্ণা বলল, না ঋত্বিক, মানুষ ভুলে যায় না, মানুষ অগ্রাধিকার বদলে ফেলে। এই প্রথম সে ফোন কেটে দিল। ফোনের ওপাশে ঋত্বিক স্থির হয়ে বসে রইল। ঈশিতা এসে বলল, কি হয়েছে? ঋত্বিক উত্তর দিল না। তার জীবনে প্রথমবার সাফল্যের আনন্দের ভিতর এক অদ্ভুত শূন্যতা ঢুকে পড়েছে। সে বুঝতে পারল না আজ সে কি পেল আর কি হারালো। তবু একটা সময় ঋত্বিকের মনে হলো পুরস্কারটা তার কাছে অন্নপূর্ণার চেয়ে অনেক বড়। অন্নপূর্ণা বারান্দায় এসে দাঁড়ালো। কেকটা টেবিলে পড়ে আছে। পায়েস ঠান্ডা হয়ে গেছে। আকাশে কোনো তারা নেই, শুধু এক ফালি চাঁদ। সে ধীরে ধীরে নিজের ডায়েরি খুলল। লিখল, আজ বুঝলাম একপাক্ষিক ভালোবাসা কখনো টিকে থাকে না। নিজের স্বাদ মিটে গেলে, শরীরের প্রয়োজন অন্য জায়গায় পূরণ হলে মানুষ প্রেম ভুলতে শুরু করে। তারপর অনেক কিছুই ভুলে যায়। প্রথমে মানুষ সময় দিতে ভুলে যায়, তারপর কথা, তারপর প্রতিশ্রুতি, শেষে মানুষটাকেই। কলম থেমে গেল। অন্নপূর্ণার চোখে জল এলো, কিন্তু সে কাঁদল না। সে মনে করল এটাই হয়তো, এটাকে মেনে নেওয়াই ভালো। কিন্তু তার বুক নিজের অজান্তেই ফুলতে শুরু করল। সে মনে করল এই বুকের উপর একদিন ঋত্বিকের বুক মিশে এক হয়ে গেছিল। এই বুক দুটি নিয়েই সে একদিন খেলেছিল। সে অনুভব করল যে অজান্তেই তার ভেতরে আরেকজন অন্নপূর্ণার জন্ম হচ্ছে। সে এক ভয়ঙ্কর অন্নপূর্ণা, যেন তার মধ্যে এক প্রতিশোধের আগুন জ্বলে উঠছে। হয়তো এখন সে আর শুধু ভালোবাসবে না, ভালোবাসার মাঝে থাকবে অন্য কিছু, যেমন মধুর মধ্যে বিষ। সে ঠিক করলো এখন সে আগে, অন্য কোনো ভাবে, অন্য কোনো উপায়ে, এমনকি প্রয়োজনে নিজের ভাঙা জীবনটাকেও নতুন করে গড়ে তুলবে। কলকাতার আকাশ নীল। বারান্দার টবে রাখা গাঁদা ফুলগুলোতে রোদ পড়েছে। অন্নপূর্ণা আজ অনেকদিন পর নিজের লেখার টেবিলটা গুছিয়ে বসেছে। সামনে সাদা কাগজ, কলম হাতে নিয়েও সে লিখতে পারছে না। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। ঋত্বিক। একবার, দুবার, 5 বার, 10 বার। অন্নপূর্ণা ফোন ধরল না। পরপর 3 দিন ঋত্বিক শুধু ফোনই করেনি, মেসেজও পাঠিয়েছে। আমি খুব বড় ভুল করেছি, একবার দেখা করো, আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। অন্নপূর্ণা কোনো উত্তর দিল না। তার মনে হলো কমাস্বর এখনো কার আমার মধ্যে কোনো মধু বাকি আছে। আমার সম্মতিতে হলেও তো আমাকে নষ্ট করে দিয়েছে, আমাকে নিন্দে দিয়েছে। হ্যাঁ, আমি আমার স্বামীর থেকে সুখ পাইনি, কিন্তু সে তো আমাকে এইভাবে ভালোবাসার নাটক করেনি। কিন্তু ঋত্বিক, সে তো প্রেমের নাটক করে কতবার আমার অঙ্গের সব বস্ত্র একটা একটা করে খুলে ফেলে দিয়েছে। আর তারপর না, শুধু ভোগ করেছে আমাকে, আমার শরীরটাকে। সে ফোন ধরল না। এই নির্বতায় যেন তার প্রথম প্রতিবাদ। 4র্থ দিনের সন্ধ্যায় দরজার ঘন্টা বেজে উঠল। মালতী দরজা খুলে ফিরে এসে বলল, ম্যাডাম, একজন ভদ্রলোক এসেছেন। নাম বললেন ঋত্বিক। অন্নপূর্ণা কিছুক্ষণ স্থির হয়ে বসে রইল। তারপর ধীরে বলল, ওকে ড্রয়িং রুমে বসাও। ঋত্বিককে দেখে মনে হচ্ছিল কয়েক রাত ঘুম হয়নি। চোখের নিচে কালি, দাড়ি কামানো হয়নি, হাতে একটা ছোট্ট বই। সে দাঁড়িয়েই বলল, আমি জানি আমার কোনো অধিকার নেই এখানে আসার। অন্নপূর্ণা শান্ত গলায় বলল, বসো। অনেকক্ষণ কেউ কথা বলল না। দেয়ালের ঘড়ির টিকটিক শব্দ যেন আরো জোরে শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত ঋত্বিকই বলল, আমি সত্যিই ভুলে গিয়েছিলাম। অন্নপূর্ণা তার দিকে তাকালো। চোখে রাগ নেই, অভিমানও নেই, শুধু ক্লান্তি। ঋত্বিক, একটা কথা বলো তো। বল, যদি সেদিন তোমার পুরস্কার না থাকতো, তুমি কি মনে রাখতে? ঋত্বিক উত্তর দিতে পারল না, কারণ সে নিজেও জানে না। অন্নপূর্ণা খুব ধীরে বলল, মানুষের জীবনে কাজ খুব জরুরি, স্বপ্নও জরুরি, কিন্তু এমন একটা দিন আসে যখন বুঝতে হয় কোন মানুষটাকে হারালে সেই সাফল্য অর্থহীন হয়ে যাবে।
ঋত্বিক মাথা নিচু করে বসে রইল। তার কণ্ঠ কেঁপে উঠল। আমি তোমাকে হারাতে চাই না। অন্নপূর্ণা মৃদু হাসল। তুমি তো হারানোর কাজ শুরু করে দিয়েছ। ঋত্বিক ব্যাগ থেকে বইটা বের করল। বিভূতিভূষণের আরণ্য প্রথম পাতায় লিখেছে, যে ভুল করে সে মানুষ, যে ভুল বুঝেও বদলায় না সে শুধু সফল হতে শেখে, মানুষ হতে শেখে না। অন্নপূর্ণা বইটা হাতে নিল, কিন্তু আগের মতো বুকের কাছে টেনে নিল না, শুধু টেবিলের ওপর রেখে দিল। এই ছোট্ট ঘটনাটা ঋত্বিকের বুকের ভেতর ছুরির মতো বিঁধল। ঠিক তখনই বাইরে একটা গাড়ি এসে থামল। অরিন্দম ফিরেছে। মালতী এসে ফিসফিস করে বলল, স্যার এসেছেন। ঋত্বিক উঠে দাঁড়ালো। আমি চলি। অন্নপূর্ণা বলল, হ্যাঁ। ঋত্বিক দরজার কাছে পৌঁছতেই অরিন্দম ঢুকল। দুজনের চোখাচোখি। কয়েক সেকেন্ড। অরিন্দম ভদ্রভাবে বলল, আপনি ঋত্বিক সেন? ঋত্বিক একটু অবাক। জি, আপনার কাজ দেখেছি, ভালো লাগে। ঋত্বিক সৌজন্যবশত হাসল। ধন্যবাদ। অরিন্দম হাত বাড়িয়ে দিল। দুজনের হাত মেলানো হলো, কিন্তু সেই করমর্দনে উষ্ণতা ছিল না, ছিল মাপচুপ। একজন আরেকজনকে করে নেওয়ার চেষ্টা করছে। ঋত্বিক চলে যাওয়ার পর অরিন্দম খুব স্বাভাবিক গলায় জিজ্ঞেস করল, বন্ধু? অন্নপূর্ণা উত্তর দিল, হ্যাঁ। কতদিনে? কয়েক মাস। অরিন্দম মাথা নাড়ল, আর কিছু জিজ্ঞেস করল না। এই নির্বতাই অন্নপূর্ণাকে আরো অস্বস্তিতে ফেলল। সেদিন গভীর রাতে অরিন্দম তার স্টাডি রুমে বসেছিল। টেবিলের ওপর সঞ্জয়ের দেওয়া ফাইল। আজ সে প্রথমবার একটা সিদ্ধান্ত নিল। সে ঋত্বিকের অতীত নয়, বর্তমান খুঁজবে। কোন মানুষের সঙ্গে ওঠা বসা, কোন চুক্তি, কোথা থেকে টাকা আসছে, কিভাবে এত দ্রুত সাফল্য। ব্যবসায়ী হিসেবে সে জানে, প্রত্যেক দ্রুত উত্থানের পেছনে একটা গল্প থাকে। সব গল্প সুন্দর হয় না। ওদিকে নিজের ফ্ল্যাটে ফিরে ঋত্বিক জানালার সামনে দাঁড়িয়েছিল। টেবিলে পুরস্কারটা রাখা। কয়েকদিন আগেও এই ট্রফিটা দেখে তার বুক ভরে যেত। আজ মনে হচ্ছে ধাতুর একটা ঠান্ডা টুকরো। মোবাইলটা হাতে নিয়ে সে অন্নপূর্ণার নামের দিকে তাকালো। ফোন করলো না, কারণ আজ সে বুঝেছে, ক্ষমা চাওয়া সহজ, বিশ্বাস ফিরে পাওয়া অনেক কঠিন। জানালার বাইরে কুয়াশা নেমেছে। দূরে একটা ট্রেন ধীরে ধীরে অন্ধকারের ভেতর মিলিয়ে গেল। আর অদৃশ্যভাবে, ঠিক সেই ট্রেনের মতোই, তাদের সম্পর্ক প্রথমবার নিজের নির্দোষ দিনগুলোকে পিছনে ফেলে অনেক দূরে।